কাইজি মুভিতে আমরা ডেথ নোটের কিরা বা লাইট ইয়াগামিকে অন্য একটা চরিত্রে দেখতে পাবো। সেই অ্যাক্টরটাই এই মুভির মেইন হিরো কাইজি। এছাড়াও আরেকটা প্রধান চরিত্রে ডেথ নোটের মুভির এফবিআই এজেন্ট নামিকেও দেখা যাবে। এছাড়া সবার প্রিয় অ্যালো এই মুভিতে আছে। মুভিতে আমরা কিছু জুয়ারি মানুষদেরকে নিজেদের জীবনের বিনিময়ে বাজি খেলতে দেখব। স্কুইড গেমের মতোই এই মুভিটাও আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং থ্রিলিং লেগেছে। বলে রাখি, এই মুভিটাও ডেথ নোটের মতোই মাঙ্গার স্টোরি থেকে বানানো হয়েছে। কাইজির অ্যানিমে হয়তো তোমরা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছ। স্কুইড গেমের অনেক আগেই কাইজি মাঙ্গা এবং অ্যানিমে এসেছিল, তাই কেউ মনে করবে না যে এই মুভিটা স্কুইড গেমকে কপি করে বানানো হয়েছে। তবে হ্যাঁ, কাইজি থেকে ইন্সপায়ার হয়ে অনেকগুলো সিন স্কুইড গেমে রাখা হয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো শুরু করি কাইজি দ্য আল্টিমেট গ্যামলার মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। মুভির প্রথমে আমরা একটা আন্ডারগ্রাউন্ড সংগঠন দেখতে পাই। সেই সংগঠনের চেয়ারম্যান তার এমপ্লয়ীদেরকে জিজ্ঞেস করে কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি ক্ষমতা দেয়, এই পৃথিবীতে ক্ষমতার আসল অর্থ কি কে বলতে পারবে। তখন কেউ বলে মিলিটারি পাওয়ার, কেউ বলে বুদ্ধিমত্তা, কেউ বলে মার্কেট ডমিন্যান্স। তখন রিঙ্কো অ্যান্ডো নামের একজন এমপ্লয়ি বলে টাকা হচ্ছে আল্টিমেট পাওয়ার। কিন্তু চেয়ারম্যানের এই উত্তরটা পছন্দ হয় না। তখন আরেকজন এমপ্লয়ি তেনেগাওয়া বলে ফাইন্যান্সিয়াল মাসল হচ্ছে আসল পাওয়ার, একটা ফল আউট শেল্টার যেখানে বিপদগ্রস্ত লোকেরা বাধ্য হয়ে আশ্রয় নিতে আসে, এমন একটা শেল্টার তৈরি করা হলো আসল পাওয়ার। এখানে আমরা তেনেগাওয়া আর রিঙ্কোর মধ্যে একটা ভিতরগত দ্বন্দ্ব দেখতে পাই। এরপর চেয়ারম্যান বলে তারা একটা বিশাল বড় আন্ডারগ্রাউন্ড কিংডম বানাবে। একজন কিংয়ের আসল উদ্দেশ্যই হলো একটা কিংডম তৈরি করা। তেনেগাওয়া বলে কিংডম বানানোর জন্য শ্রমিকের চিন্তা করতে হবে না। এই দেশে এমন অনেক হেরে যাওয়া যুবক আছে যারা এখনো ব্যর্থ আসার পিছনে ঘুরছে, তারা ওইসব লুজারদেরকে ধরে এনে লেবার খাটাবে। এরপর আমরা এই মুভির মেইন হিরো কাইজিকে দেখতে পাই। কাইজিকে একজন লুজার বলা চলে। সে তেমন কোনো হার্ডওয়ার্ক করে না, ছোটখাটো কাজ করে যে টাকা পায় তা জুয়া খেলে উড়িয়ে দেয়। এভাবেই তার জীবন কেটে যাচ্ছে। কঠোর পরিশ্রম না করে বাজি ধরে অল্প সময়ের মধ্যেই কোটিপতি হওয়ার প্রতি তার বেশি ঝোঁক। এই মুভি শেষে তোমরা বুঝতে পারবে বাজি ধরা এবং জুয়ার নেশা মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করে দেয়। সত্যি বলতে, এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পর ইউটিউব থেকে আমাদেরকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, সেই টাকা একজন দিনমজুর একদিনেই ইনকাম করে। তাই আমাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের ডিল করতে হয়, নয়তো আমাকেও টাকার প্রয়োজনে অন্য কোনো কাজ করতে হবে, আর তোমাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দিতে পারবো না। সো অনলাইনে টাকা ইনকাম করা মোটেই এত সহজ ব্যাপার না। তাই আমার কথায় কিংবা অন্য কারো কথায় অনলাইনে টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই রিস্কের কথা ভেবে নিবে। যাই হোক, গল্পে ফিরে আসি। একদিন কাইজি কাজ শেষে বাসায় ফিরছিল। তখন কিছু লোক কাইজিকে রাস্তায় আটকে ফেলে। আমরা প্রথম দিকে দেখানো একজন এমপ্লয়ি রিঙ্কোকে কাইজির কাছে আসতে দেখি। রিঙ্কো কাইজিকে জানায় কাইজির সহকর্মী পুরুহুতা আরো 2 বছর আগে তাদের কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সে টাকা ফিরিয়ে না দিয়ে উধাও হয়ে গেছে। ঋণ নেওয়ার সময় কাইজি গ্যারান্টর হিসেবে পুরুহুতার হয়ে একটা দলিলে সাইন করেছিল। যেহেতু পুরুহুতা এখন পলাতক, তাই ঋণের টাকা কাইজিকেই ফেরত দিতে হবে। কাইজি বলে তার কাছে 3 লাখ ইয়েন নেই, তো সে দিবে কিভাবে? তখন রিঙ্কো বলে কাইজির মাথায় এখন 2 মিলিয়ন ঋণ আছে। পুরুহুতা 3 লাখ ইয়েন ঋণ নিল সুদ সহকারে, এখন তার 2 মিলিয়ন হয়ে গেছে। এটা শুনে তো কাইজি আকাশ থেকে পড়ে। তার নিজের কাছে তো কোনো টাকা নেই, সে এখন পুরুহুতার হয়ে 2 মিলিয়ন কিভাবে শোধ করবে? রিঙ্কো কাইজিকে ভয় দেখিয়ে বলে তাকে ঋণ পরিশোধ করতেই হবে। তবে যেহেতু কাইজির কাছে টাকা নেই, তাই রিঙ্কো কাইজিকে বলে এখন থেকে 4 ঘন্টা পর একটা জাহাজ ছেড়ে যাবে, সেখানে তারা প্রতিযোগীদেরকে একত্র করছে। সেটা মূলত একটা গ্যাম্বলিং জাহাজ। কাইজি ভাগ্যবান হলে সেখানে গেম খেলে অনেক টাকা জিততে পারবে আর ঋণের টাকাও শোধ করতে পারবে। সেই শিপের নাম হচ্ছে এসপোয়ার, যার ফ্রেঞ্চ অর্থ হোপ মানে আশা। কাইজির কাছে তো আর কোনো উপায় নেই, যদিও সে জানে না জাহাজে কি ধরনের গেম খেলা হবে। তবে সে একজন লুজার, তাকে একটা চান্স তো নিতেই হবে। তাই ইনভাইটেশন কার্ড নিয়ে কাইজি এসপোয়ার শিপের কাছে পৌঁছে যায়। ভিতরে গিয়ে সে তার নিজের মতোই আরো অনেকজন লুজারকে সেখানে দেখতে পায়, যারা এখানে গেম খেলতে এসেছে। এরপর তেনেগাওয়া এসে সবার উদ্দেশ্যে বলে সে হচ্ছে এই গেমের হোস্ট। এই গেম শুরু করার জন্য প্রথমে সবাইকে 3টা স্টার কিনতে হবে, যার এক একটার দাম 1 মিলিয়ন ইয়েন। এখানে বলে রাখি জাপানিজ কারেন্সিকে ইয়েন বলা হয়। তবে যেহেতু এখানে সবাই লুজার, তাদের কাছে 1 ইয়েনও নেই, তাই তাদেরকে 3 মিলিয়ন ইয়েন ঋণ দেওয়া হবে, যা দিয়ে তারা 3টা স্টার কিনতে পারবে। তবে টুইস্ট হলো এই 3 মিলিয়নের উপর প্রতি মিনিটে 1% করে সুদ যুক্ত হবে। তবে যে জিতবে তার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে এবং তার থেকে স্টারগুলো আবারও আগের দামে কিনে নেওয়া হবে। এরপর তেনেগাওয়া এই গেমের রুলস বোঝাতে শুরু করে। সবাইকে 3টা করে স্টার আর একটা খাম দেওয়া হয়, যে খামে রক পেপার সিজারের কার্ড আছে। প্রতিযোগীরা একজন করে অপোনেন্ট খুঁজে খেলা শুরু করবে। রক পেপার সিজারের নিয়ম অনুযায়ী তারা কার্ড ফেলবে। রক মানে পাথর, পেপার মানে কাগজ, আর সিজার মানে কেচি। তার মানে রকের কাছে সিজার হেরে যাবে, সিজারের কাছে পেপার হেরে যাবে, আর পেপারের কাছে রক হেরে যাবে।
যে একবার জিতবে সে সামনের জনের থেকে একটা স্টার নিয়ে নেবে, আর চাল দেওয়া কার্ডগুলো বক্সে ফেলে দিতে হবে। ড্র হলে যার যার স্টার তার কাছেই থাকবে। এভাবেই খেলা কন্টিনিউ চলতে থাকবে। তাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যে যারা নিজেদের কাছে থাকা 12টা কার্ডের খেলা শেষ করতে পারবে আর নিজের কাছে কমপক্ষে 3টা স্টার রাখতে পারবে তারাই উইনার হবে। এটা শুনে প্রতিযোগীরা হট্টগোল করতে শুরু করে। হেরে গেলে তাদের সাথে কি করা হবে সেই ব্যাপারে জানতে চায়। তখন তেনেগাওয়া বলে এখানে তারা নিজেদের দোষে এসেছে, কেউ তাদেরকে আসতে বাধ্য করেনি। এরপর তেনেগাওয়া চলে যায়। প্রতিযোগীরা অপোনেন্ট খুঁজে খুঁজে খেলতে শুরু করে দেয়। অল্প সময়ের মধ্যেই অনেকে 12টা কার্ড খেলে ফেলে আর নিজেদের 3টা স্টারও হারিয়ে ফেলে। তখন তাদেরকে গার্ডরা ধরে অন্য একটা জায়গায় নিয়ে যায়, আর যারা জিতে যায় তাদেরকে টাকাসহ অন্য একটা দরজা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কাজী যখন অপোনেন্ট খুঁজছিল তখন ফুনাই নামের একজন খেলোয়াড় এসে কাজীকে বলে তারা একসাথে মিল করে খেললে এই গেমে সহজে জিততে পারবে। ফুনাই কাজীকে তার প্ল্যান বলে। তাদের কাছে 12টা কার্ড আছে আর 3টা স্টার আছে। খেলা শেষে দুজনের কাছে যদি 3টা করে স্টার থাকে তাহলে তারা জিতে যাবে। তাই তারা নিজেদের কার্ডগুলো দিয়ে খেলে 12 বার ড্র করবে। যেহেতু ড্র করলে স্টার লস হয় না, তাই তাদের কার্ডও শেষ হয়ে যাবে আর তাদের কাছে 3টা করে স্টারও থেকে যাবে। এভাবেই তারা এই গেমে ইজিলি জিতে যাবে। এরপর তারা পরপর রক পেপার সিজার ফেলে খেলা শুরু করে দেয়। খেলতে খেলতে তারা মোট 9টা কার্ড ড্র করে। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু 10 নম্বর কার্ড খেলার সময় কাইজি রকের কার্ড ফেলে, কিন্তু ফুনাই রকের কার্ড না ফেলে পেপারের কার্ড ফেলে, যার কারণে কাইজি হেরে যায়। তখন ফুনাই বলে সে মিস্টেক করে রকের জায়গায় পেপার ফেলে দিয়েছে, পরের বার সে রক ফেলবে আর কাইজি পেপার ফেলে জিতে যাবে। এভাবেই কাইজি তার স্টার আবারও ফিরে পাবে। ফুনাই বলে গার্ডরা তাদেরকে দেখছে, তাই সে কাইজি থেকে একটা স্টার নিয়ে নেয়। পরের বারও কাইজি ফুনাইকে বিশ্বাস করে পেপারের কার্ড ফেলে, তবে ফুনাই এবার সিজারের কার্ড ফেলে, যার কারণে ফুনাই আবারও জিতে যায়। ফুনাই কাইজি থেকে আরও একটা স্টার নিয়ে নেয়। তখন কাইজির বুঝতে বাকি থাকে না ফুনাই তার সাথে ধোঁকা করেছে। সে প্রথম দিকে কাইজির বিশ্বাস অর্জন করেছে, আর শেষ দিকে এসে কাইজিকে ধোঁকা দিয়ে 2টা স্টার নিয়ে গেছে। তবে কাইজির কাছে এখন মাত্র আর একটা কার্ড বাকি আছে। তার কাছে স্টারও আছে একটা, মানে শেষ কার্ড দিয়ে জিতে গেলেও তার 3টা স্টার হবে না। আলটিমেটলি সে গেমে হেরেই যাবে। রেগে গিয়ে কাইজি ফুনাইয়ের সাথে মারামারি শুরু করে দেয়। ফুনাইকে ঘুষি মারলে ফুনাইয়ের মুখ থেকে রক্ত বের হয়ে কাইজির শেষ কার্ডটার উপর লেগে যায়। ফুনাই তখন অন্য সবাইকে বলে দেয় কাইজির শেষ কার্ডটাতে সিজার আছে, তাই যে কেউ কাইজিকে রকের কার্ড দিয়ে হারিয়ে কাইজির শেষ স্টারটাও নিয়ে নিতে পারবে। এতে খেলোয়াড়দের মধ্যে একটা গন্ডগোল লেগে যায়। তারা সবাই মারামারি করতে শুরু করে দেয়। এদিকে আর মাত্র 13 মিনিট সময় আছে। এমন সময় গার্ডরা হিডা নামের একজনকে ধরে আনে, যে তার কার্ডগুলো লুকিয়ে রেখেছিল যাতে তাকে খেলতে না হয়। হিডা এই গেমে অনেক কাঁচা, তাই সে অন্যদের থেকে সাহায্য চায়। এমন সময় ফুনাই বলে যেহেতু তাদের কার্ড জানাজানি হয়ে গেছে, তাই তারা কার্ডগুলোকে আবারও শাফল করবে। সবাই তাদের কার্ডগুলো জমা দিবে। শাফল করে আবারও যে যতগুলো কার্ড জমা দিয়েছে র্যান্ডমলি ততগুলো কার্ড ফেরত দেওয়া হবে। সবাই ফুনাইয়ের কথায় রাজি হয়ে যায়। কাইজি দেখতে পায় তার সিজারের কার্ডের এক কোণায় রক্তের দাগ লাগানো আছে। তখন কাইজি কোনো একটা প্ল্যান করে। সে হিডা নামের প্লেয়ারটার কাছে গিয়ে বলে সে হিডাকে গেমে জিততে সাহায্য করবে। এরপর ফুনাই সবার কার্ডগুলো নিয়ে শাফল করে দেয়। হিডার এখনও 10টা কার্ড খেলা বাকি, তাই সে 10টা কার্ড পায়, আর কাইজির কাছে মাত্র একটা কার্ড বাকি আছে। তবে ফুনাই কাইজিকে যে কার্ডটা দেয় সেই কার্ডের কোণায় রক্ত লাগানো আছে, তার মানে এটা কাইজির আগের সিজারের কার্ড, যেটা কাইজি আবারও পেয়ে গেছে। শাফল শেষে ফুনাই আবারও কাইজির কাছে এসে বলে সে কাইজির সাথে খেলতে চায়। তবে কাইজি বলে যদি খেলতেই হয় তাহলে তারা একটা কার্ডে 3টা স্টার বাজি লাগাবে। যে জিতবে সে সামনের জন থেকে 3টা স্টার নেবে। তবে কাইজি থেকে যেহেতু মাত্র একটা স্টার আছে, তাই সে হিডার কাছ থেকে 2টা স্টার এই খেলায় বাজি লাগায়। হিডা তার স্টার না দিতে চাইলে কাইজি হিডাকে তার উপর ভরসা রাখতে বলে। যদি তারা এই গেমে জিতে যায় তাহলে হিডা আর কাইজি দুজনের কাছে 3টা করে স্টার থাকবে। তখন হিডা কাইজির কথায় রাজি হয়ে যায়। খেলা শুরু করে ফুনাই তার শেষ কার্ডটা ফেলে, যাতে আছে রক। রকের কার্ড দেখে কাইজি চিন্তিত হয়ে যায়, আর ফুনাই হাসতে শুরু করে। ফুনাই হাসতে হাসতে বলে সে জানে কাইজির কাছে সিজারের কার্ড আছে, তার মানে সে জিতে গেছে। তখন কাইজি হাসতে হাসতে তার চাল দেয়। কাইজি যেই কার্ডটা ফেলেছে সেটা হচ্ছে পেপারের কার্ড, তার মানে পেপারের কাছে রক হেরে গেছে, মানে কাইজি একসাথে 3টা স্টার জিতে গেছে। কাইজি তখন ফুনাইয়ের থেকে 3টা স্টার নিয়ে হিডাকে একটা দেয় আর নিজে 2টা নেয়। এতে হিডা আর কাইজি দুজনেরই 3টা করে স্টার পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা দেখেছিলাম কাইজির কাছে শেষ কার্ডটা সিজারের ছিল, সেই কার্ডের পিছনে রক্তের দাগ ছিল, কিন্তু এখন সিজারের কার্ড কিভাবে পেপার হয়ে গেল? তখন কাইজি রিভিল করে ফুনাই যে দেখেছে কাইজি সিজারের কার্ডে রক্তের দাগ আছে সেটা কাইজি বুঝে গিয়েছিল। তাই ফুনাই যখন কার্ড সাফলের কথা বলেছিল তখন সে একটা প্ল্যান তৈরি করেছে। কাইজি কার্ড সাফল করার আগে তার কাছে থাকা সিজারের কার্ডের রক্ত মুছে দিয়েছিল, আর হিডার থেকে একটা পেপারের কার্ড নিয়ে তাতে রক্তের দাগ লাগিয়ে দিয়েছিল। কার্ড সাফল করার সময় ফুনাই চালাকি করে কাইজিকে হারানোর জন্য রক্তের দাগে সেই কার্ডটা কাইজিকে দিয়েছিল।
ফুনাই ভেবেছিল এই কার্ডটা কাইজির আগে সিজারের কার্ড, আর সে নিজের রকের কার্ড ভাঁজ করে চিহ্ন রেখে সেটা নিজের জন্য নিয়েছিল, যাতে রক দিয়ে সে কাইজি সিজারকে হারাতে পারে। কিন্তু যেহেতু কাইজি সিজার পাল্টে পেপার নিয়েছিল, তাই ফুনাই হেরে গেছে। ফুনাইয়ের অতি চালাকি আর লোভের জন্যই ফুনাই হেরেছে। তখন কাইজির এসব কথা তেনেগাওয়া শুনছিল। এই সিনটা মনে রেখো, এই সিনটার কারণে মুভিতে একটা বড় টুইস্ট আসবে। গার্ডরা ফুনাইকে ধরে নিয়ে যায়। যখন আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তখন হিডাই আর কাইজি হিডাইয়ের কাছে থাকা 10 টাকার ভাগ করে নিজেদের মধ্যে খেলে ড্র করে শেষ করে দেয়। এতে হিডাই আর কাইজি দুইজনেই জিতে যায়। তারা খুশিতে কান্না করতে শুরু করে, তারা জিতে গেছে। তখনই হিডাই তার পকেটে হাত দিয়ে দেখে একটা কার্ড ভুলে তার পকেটে রয়ে গিয়েছিল। ততক্ষণে খেলার সময়ও শেষ হয়ে গেছে। কিন্তু যেহেতু হিডার কাছে একটা কার্ড বাকি থেকে গেছে, তাই হিডাই হেরে গেছে। হিডাইকে গার্ডরা যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন কাইজি বলে সে আর হিডাই কার্ড ভাগাভাগি করে নিয়েছিল, তার মানে এই কার্ডে তারও ভাগ আছে। কাইজি জিততে পারতো জেনেও হিডার সাহায্যের প্রতিদান দেওয়ার জন্য সে হার মেনে নেয়। হিডাই আর কাইজি দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা একটা ডিফারেন্ট স্টোরি দেখতে পাই। কাইজির হাতে লোহা গরম করে একটা সিল মেরে দেওয়া হয় আর একটা ট্র্যাকার লাগিয়ে দেওয়া হয়। এরপর কাইজি সহ আরো অনেক লোককে আটকে রেখে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে লেবার খাটানো হয়। এখানে এমন অনেক মানুষ আছে যারা কয়েক বছর ধরে এখানে এভাবে লেবার খাটছে। সেখানে মাস শেষে তাদেরকে বেতনও দেওয়া হয়। কাইজি 1 মাস কাজ করার পর তার প্রথম বেতন পায়। খাম খুলে দেখতে পায় এই নোটগুলোতে ইয়েনের জায়গায় পেরিকা লেখা। তাদের ম্যানেজার বলে পেরিকা হচ্ছে এখানকার আন্ডারগ্রাউন্ড কারেন্সি, এখানে এই কারেন্সি দিয়ে সবকিছু কিনা যায়। পেরিকার হিসেবে তাদের বেতন 91,000, যা ইয়েনের হিসেবে 9,100 ইয়েন। তাদের বেতন আরও অনেক বেশি, তবে ঋণের টাকা কেটে নেওয়ার পর 9,100 ইয়েনই থাকে। কাইজি ভাবে সে যে করেই হোক আর কিছু সময় এখানে কাজ করে টাকা জমিয়ে তার ঋণ শোধ করে দেবে, এরপর সে এই দোজক থেকে বের হতে পারবে। তাই সে কাজ করতে শুরু করে। এরপর একদিন কাজ করার সময় বাংকারে একটা দুর্ঘটনা ঘটে যায়, যাতে অনেক মানুষ আহত হয়ে যায়। হিডাও আহত হয়। তাই কাইজি হিডাকে বাংকারের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কাইজি আরো ভয়ানক কিছু দেখে। এখানে অনেক মানুষ মৃত্যুশয্যায় পড়ে আছে। তখন সেখানে কাইজির সাথে সাহারা নামের একজন খেলোয়াড়ের দেখা হয়। সাহারা কাইজিকে জিজ্ঞেস করে কাইজি এখানে কেন এসেছে। কাইজি বলে সে তার ভাগ্য পরিবর্তনের জন্য শিপে এসেছিল। সাহারা বলে এখানে যারা আছে সবাইকে ফাঁসানো হয়েছে, ধোঁকা দিয়ে এখানে আনা হয়েছে, যাতে তাদেরকে দিয়ে লেবার খাটানো যায়। সাহারা বলে সে নিজে তাদের ম্যানেজারকে এই কথা বলতে শুনেছে। এখানে থাকা লোকেরা লেবারদের চাইতে বেশি কিছু না, তাদের জীবনের কোনো মূল্য নেই। তখন সেখানে থাকা ডাক্তার সাহারাকে বলে সাহারা খুব শীঘ্রই একটা শেষ সুযোগ পাবে। যারা এখানে থেকেও নিজেদের ঋণ পরিশোধ করতে পারে না, তাদেরকে ব্রেভ ম্যান রোড নামক একটা জায়গায় পাঠানো হয়। সেখানে গিয়ে তারা হয়তো মুক্তি পায়, নয়তো মারা যায়, যার কারণে এর নাম দেওয়া হয়েছে ব্রেভ ম্যান রোড। আর যেহেতু সাহারার ঋণ আরও বেড়ে গেছে, তাই সাহারাকে ব্রেভ ম্যান রোডে পাঠানো হবে। হসপিটাল থেকে ফিরে গিয়ে কাইজি রেগে গিয়ে সবাইকে বলে দেয় তাদেরকে এখানে সারা জীবন এভাবে আটকে রাখা হবে আর লেবার খাটানো হবে, তাদেরকে কখনোই মুক্তি দেওয়া হবে না। সাহারাকে ব্রেভম্যান রোডে পাঠানো হচ্ছে, এটাই এখান থেকে বের হওয়ার একমাত্র উপায়। তাই কাইজি বলে সে নিজেও সাহারার সাথে ব্রেভম্যান রোডে যাবে। কাইজির কথায় ইন্সপায়ার হয়ে হিডাও ব্রেভম্যান রোডে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সাহারা, কাইজি, হিডা সহ আরও অনেকজনকে চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এরপর লিফটে করে তাদেরকে উপরে ওঠানো হয়। চোখ খোলার পর তারা দেখতে পায় তাদেরকে বিশাল উঁচু বিল্ডিংয়ের উপরে আনা হয়েছে। তখন তেনেগাওয়া এসে এই নতুন খেলার রুলস বলতে শুরু করে। তারা সবাইকে একটা করে ভাউচার দেয়, যাতে 10 মিলিয়ন ইয়েন আছে। এত পরিমাণ ইয়েন দেখে তারা সবাই খুশি হয়ে যায়। তখন তেনেগাওয়া বলে শর্ত হলো এই ভাউচার এক্সচেঞ্জ করতে হলে স্টার সাইড হোটেলে যেতে হবে। এরপর যা রিভিল হয় তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। তাদেরকে যখন স্টার সাইড হোটেলে যাওয়ার জন্য রাস্তা দেখানো হয়, তখন তারা দেখতে পায় তারা যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে তার পাশেই স্টার সাইড হোটেলের অবস্থান আছে। তবে রুলস হলো তাদেরকে একটা সরু লোহার পাতের উপর দিয়ে হেঁটে হেঁটে অন্য পাশের বিল্ডিংয়ে যেতে হবে। এই ব্রিজ যে পাড়ি দিতে পারবে সে মুক্ত হয়ে যাবে। তেনেগাওয়া সবার উদ্দেশ্যে বলে তোমরা কখনো কঠোর পরিশ্রম করনি, ঠিকমতো পড়ালেখা করনি, যার কারণে তোমাদের এই অবস্থা। তোমরা সব সময় হেরে এসেছো। 10 মিলিয়ন ইয়েন আয় করা সহজ কাজ না। তোমরা যদি কোনো পরিশ্রম ছাড়াই অল্প সময়ের মধ্যে 10 মিলিয়ন ইয়েন আয় করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে জীবনের বিনিময়ে বাজি ধরতে হবে। তখন সবাই বলে ওঠে এটা তো মৃত্যুর খেলা, তারা এমন খেলা কখনোই খেলবে না। কিন্তু কাইজি বলে সে খেলবে, সে এই ব্রিজ পাড়ি দিবে। সারা জীবন সে হেরেছে, কিন্তু এইবার সে হারবে না। কাইজির কথায় মোটিভেট হয়ে একে একে সবাই খেলতে রাজি হয়ে যায়। তখন তেনেগাওয়া রিভিল করে এই লোহার ব্রিজে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাগানো আছে, যাতে কোনো প্লেয়ার হামাগুড়ি দিয়ে ব্রিজ পাড়ি দিতে না পারে। হামাগুড়ি দিয়ে পার হলে তাদের কাস্টমাররা দেখে মজা পায় না। তখন আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, আর কিছু ধনী লোক লাইভে এই খেলা দেখছে আর উপভোগ করছে। স্কুইড গেমে যাদেরকে ভিআইপি বলা হয়, অনেকটাই তাদের মতো। এরপর সবাই একে একে ব্রিজের উপরে উঠে যায়। কিছু দূর না যেতেই কাইজি ভয় পেয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে থাকে।
তবে শেষমেশ কাইজি বেঁচে যায়। তারা প্রায় 1/3 পৌঁছানোর পর আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, মানে ঝড় বৃষ্টি আসতে চলেছে। তখন একেবারে সামনে যে ছিল সে বলে সে বাতাসের ধাক্কা অনুভব করছে, যদিও তখন বাতাস ছিল না, কিন্তু সে মনের ভয়ের কারণে বাতাস অনুভব করছে। এতে সে কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যায়। এমন করুণ মৃত্যু দেখে কাস্টমাররা অনেক মজা পায়। এরপর অন্য একজনও নিজেকে কন্ট্রোল করতে না পেরে ব্রিজে হাত দিয়ে দেয়। এভাবেই একে একে প্লেয়াররা নিচে পড়তে শুরু করে, আর নিচে পড়া মানেই নিশ্চিত মৃত্যু। প্লেয়ারদের মৃত্যুতে কাস্টমাররা আনন্দ করতে থাকে। অনেকেই মারা যাওয়ার পর এখন শুধু সাহারা, কাইজি আর হিডা বেঁচে আছে। তারা নিজেদেরকে কন্ট্রোল করে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। তখন হিডা বলে ওঠে সে ব্রিজ পার করতে পারবে না, তার মধ্যে সে মনোবল নেই। তাই সে কাইজিকে তার নিজের ভাউচারটা দিয়ে বলে কাইজি যেন ব্রিজ পার করার পর তার ভাউচার দিয়ে টাকা এক্সচেঞ্জ করে তার মেয়ের কাছে পৌঁছে দেয়। কাইজি কান্না করতে করতে বলে তারা একসাথে ব্রিজ পার করবে, আর হিডা নিজে তার মেয়ের হাতে টাকা দিবে। কিন্তু হিডা বলে সে পারবে না, সে কাইজির উপর ভরসা করে আছে। কাইজি অবশ্যই ব্রিজ পার করতে পারবে। কাইজি অঝরে কান্না করতে শুরু করে। এরপর পিছে তাকিয়ে দেখতে পায় হিডা ব্রিজে নেই। কাইজি হিডাকে পরিচিত দেখলে ভয় আর কষ্ট পাবে, তাই ভীতু হিডা সাহসী মানুষের মতো কাইজিকে না দেখিয়ে ব্রিজ থেকে লাফ দিয়েছে। এটা ভেবে কাইজি অনেক কান্না করে। কাইজি বলে সে এই ব্রিজ পার করেই ছাড়বে, হিডার জন্য হলেও সে জিতবে। এরপর কাইজি আর সাহারা ধীরে ধীরে পার করতে শুরু করে। এভাবে তারা দুইজনই ব্রিজের শেষ প্রান্তের কাছে পৌঁছে যায়। এক পর্যায়ে তারা ব্রিজ পার করে ফেলে। কাইজি আর সাহারা দুইজনই এই গেমে জিতে যায়। তারা আনন্দে চিৎকার করতে থাকে। তবে ডেথ নোট ফ্যানরা কি চিনতে পেরেছো এখানে কাইজি আর সাহারা কে? বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দিও। এরপর কাইজি উপরের দিকে তাকিয়ে প্রথমে দেখানো সেই চেয়ারম্যানকে দেখতে পায়। সাহারা বিল্ডিং এর দরজা খুলতে গেলে কাইজি বলে মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে, কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু ততক্ষণে সাহারা বিল্ডিং এর দরজা খুলে দেয়। এখানে ফিজিক্স তার খেলা দেখায়। যেহেতু এই বিল্ডিংটা অনেক উঁচুতে, তাই এখানে বাহিরের বাতাসের চাপ আর বিল্ডিং এর ভিতরের বাতাসের চাপ অনেক আলাদা। সাহারা বিল্ডিং এর দরজা খোলার সাথে সাথেই তার একটা তীব্র বাতাসের ধাক্কা ফিল করে। এতে কাইজি কোনো মতে কার্নিশ ধরে বেঁচে যায়, কিন্তু সাহারা তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এতদূর এসেও সাহারা বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এতে কাইজি অনেক কষ্ট পায়। তবে কাইজি শেষমেশ সে বিল্ডিংয়ে গিয়ে পৌঁছাতে সফল হয়। তখন সব এমপ্লয়ি হাততালি দেয়। চেয়ারম্যান এসে তেনাগাওয়াকে বলে তেনাগাওয়া ভালো একটা শো দেখিয়েছে, তাই তেনাগাওয়াকে ক্লাস এ সিটিজেনে প্রমোট করা হয়। তখন কাইজি তার এবং হিডার ভাউচার দিয়ে তাকে 2টা ভাউচারের জন্য 20 মিলিয়ন ইয়েন পে করতে বলে। কিন্তু তেনাগাওয়া বলে কাইজি 10 মিলিয়ন থেকে ঋণ 9,46,800 ইয়েন কেটে নেওয়া হয়েছে, তাই কাইজি এখন শুধুমাত্র 7,53,200 ইয়েন পাবে। তখন কাইজি হিডার ভাউচারের টাকা দিতে বলে, কিন্তু তেনাগাওয়া বলে যে মারা গেছে তার ভাউচারের কোনো দাম নেই। এই কথা শুনে কাইজি অনেক রেগে গিয়ে তেনাগাওয়ার উপর অ্যাটাক করতে যায়। কাইজি বলে সে হিডাকে প্রমিস করেছিল সে হিডার মেয়েকে 10 মিলিয়ন ইয়েন দিবে। ইয়েন না পেলে সে কিভাবে মুখ দেখাবে। তখন চেয়ারম্যান কাইজিকে আরও একটা গেম খেলার অফার দেয়। গেমের নাম হচ্ছে ই কার্ড। কাইজি গেম খেলতে রাজি হয়ে যায়। তেনাগাওয়া কাইজিকে গেমের রুলস বুঝিয়ে বলে এই গেমে মোট 10টা কার্ড থাকে, প্রতি খেলোয়াড় 5টা করে কার্ড পাবে। এখানে 2 ধরনের কার্ড আছে, একটা হলো এম্পায়ার কার্ড যাতে 4টা সিটিজেন আর একটা এম্পায়ার কার্ড আছে, অন্যটা হলো স্লেভ কার্ড যাতে 4টা সিটিজেন আর একটা স্লেভ মানে চাকর আছে। সো এই গেমের রুলসটা ভালো করে বুঝে নাও যাতে ইন্টেন্স ফিল করতে পারো। প্রথমে স্লেভ প্লেয়ার একটা কার্ড চালবে, এরপর এম্পায়ার প্লেয়ার একটা কার্ড চালবে। দুইটাই যদি সিটিজেন হয় তাহলে ড্র হবে, আর সিটিজেনের সাথে স্লেভ পড়লে সিটিজেন জিতবে, আর এম্পায়ার এবং সিটিজেনের মধ্যে অবশ্যই এম্পায়ার জিতবে। তবে একটা স্লেভের তো আর হারানোর কিছু থাকে না, তাই সে মৃত্যুকে ভয় পায় না। সে এম্পায়ারের দ্বারা নির্যাতিত হয়ে এসেছে, তাই স্লেভ এম্পায়ারকে হারিয়ে দিবে। তাহলে মোট কথা দাঁড়ায় সিটিজেন সিটিজেনে ড্র হবে, সিটিজেন স্লেভে সিটিজেন উইনার হবে, সিটিজেন এম্পায়ারে এম্পায়ার উইনার, আর স্লেভ এম্পায়ারে স্লেভ উইনার হবে। তবে এই ক্ষেত্রে স্লেভের পক্ষে যে খেলবে তার হেরে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ তার স্লেভ কার্ড সামনের জনের 4টা সিটিজেন কার্ডের কাছে হারার সম্ভাবনা আছে। এমনকি তার 4টা সিটিজেন কার্ডও সামনের জনের এম্পায়ার কার্ডের কাছে হেরে যাবে। কিন্তু এম্পায়ার প্লেয়ারের কাছে থাকা এম্পায়ার কার্ড শুধু স্লেভ কার্ডের কাছেই হারবে, বাকি সবগুলো চালে এম্পায়ার প্লেয়ার জিতে যাবে। তাই যে স্লেভ কার্ড বেছে নেবে সে জিতলে বাজির টাকা 10 গুণ ফেরত পাবে। তারা পরপর 3 রাউন্ড খেলবে। তখন কাইজি ভাবে তার কাছে এখন যে পরিমাণ ইয়েন আছে সেটা যদি সে স্লেভ কার্ডে বাজি ধরে তাহলে সে জিতে গেলে 20 মিলিয়ন ইয়েন পাবে। তাই কাইজি স্লেভ কার্ড বাছাই করে নেয়, যা শুনে সবাই অনেক অবাক হয়, কারণ এর আগে কেউই কখনো স্লেভ কার্ড খেলার রিস্ক নেয়নি। এরপর কাইজি যে টাকা মাত্রই জিতেছে সেগুলো দিয়ে খেলতে শুরু করে দেয়। প্রথম রাউন্ডে তারা দুইজনেই সিটিজেন কার্ড চাল দেয়, যার কারণে ড্র হয়। দ্বিতীয়বারও তারা দুইজনেই সিটিজেন কার্ড ফেলে, তাই আবারও ড্র হয়। 3 নম্বরের সময় কাইজি অনেক ভেবেচিন্তে রিস্ক নিয়ে স্লেভের কার্ড ফেলে, আর মনে মনে প্রার্থনা করতে থাকে তেনাগাওয়া যেন এম্পায়ার কার্ড ফেলে, এতে সে জিতে যাবে। তাই কাইজি অনেক টেনশন ফিল করছিল।
তখন তেনেগাওয়া বলে, তুমি এত টেনসড হয়ে এম্পারার কার্ড চাইছো যা আমার কান পর্যন্ত চলে এসেছে। মানে তেনেগাওয়া বুঝে গেছে কাইজি স্লেভ কার্ড ফেলেছে। তখন সে একটা সিটিজেন কার্ড ফেলে দেয়, যার কারণে সিটিজেনের কাছে কাইজি স্লেভ হেরে যায়। এখন কাইজির কাছে আর মাত্র 50,000 ইয়েন বাকি আছে। জিতে গিয়ে তেনাগাওয়া হাসছিল। তখন চেয়ারম্যান রেগে গিয়ে বলে, এই খেলাতে তো কোনো মজাই হলো না, একদম বোরিং খেলা হয়েছে। তাই খেলাটাকে আরও ইন্টেন্স করার জন্য চেয়ারম্যান রিঙ্কুকে তার বয়স জিজ্ঞেস করে। রিঙ্কু বলে তার বয়স 39। তখন চেয়ারম্যান বলে সে কাইজিকে 3,90,000 ইয়েন ঋণ দিবে, কিন্তু কাইজি যদি আবারও হেরে যায় তাহলে কাইজিকে 130 বছর আন্ডারগ্রাউন্ডে লেবার খাটতে হবে। কাইজির তো টাকার প্রয়োজন, তার কাছে আর কোনো উপায় নেই। তাই সে চেয়ারম্যানের এই ডিলে রাজি হয়ে যায়। এরপর আবারও খেলা শুরু হয়। এবার কাইজি প্রথমে স্লেভের কার্ড ফেলার জন্য রেডি হয়। তখন কাইজি দেখতে পায় তেনেগাওয়া একবারের জন্য তার দিকে তাকায়নি, এমনকি সে নিজের কার্ডের দিকেও তাকাচ্ছে না। সে কাইজির মুখের এক্সপ্রেশন না দেখে নিচের দিকে অন্য কিছু দেখছে। তাহলে সে কিভাবে বুঝে যাচ্ছে কাইজি কোন কার্ড ফেলছে? এসব ভাবতে ভাবতেই কাইজি স্লেভের কার্ডের চাল দেয়। এরপর তেনেগাওয়া একটা কার্ড ফেলে। তখন কাইজি তার কার্ড উল্টে দেখালে তেনেগাওয়া প্রথমে অবাক হওয়ার এক্সপ্রেশন দিলেও ধীরে ধীরে সে হাসতে শুরু করে। তখন আমরা দেখতে পাই তেনেগাওয়া এবারও সিটিজেন চাল দিয়েছে, আর এবারও কাইজি স্লেভ সিটিজেনের কাছে হেরে যায়। গার্ডরা কাইজিকে আন্ডারগ্রাউন্ডে ধরে নিয়ে যেতে শুরু করে। তখন কাইজি ভাবতে থাকে তেনেগাওয়া অবশ্যই কোনোভাবে চিটিং করেছে। তার কার্ড সে ছাড়া অন্য কেউ দেখেনি। সেখানে কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল না যার মাধ্যমে তেনেগাওয়া তার কার্ড দেখতে পারবে। তাহলে সে কিভাবে কাইজির কার্ডগুলো বুঝে যাচ্ছিল? ভাবতে ভাবতে কাইজি বুঝে ফেলে মূলত তার মাধ্যমেই তেনেগাওয়া তার কার্ডগুলো বুঝে গিয়েছিল। খেলার সময় তেনেগাওয়া মূলত তার ঘড়ির দিকে তাকিয়েছিল, কিন্তু খেলা শুরুর আগেও তার হাতে অন্য একটা ঘড়ি ছিল। তার মানে খেলা শুরুর আগেই সে ঘড়িটা চেঞ্জ করেছে। কিন্তু কেন সে অন্য একটা ঘড়ি হাতে পড়লো? তখন কাইজির মনে পড়ে আন্ডারগ্রাউন্ডে নেওয়ার পর অন্য সবার মতোই তার বডিতেও একটা চিপ লাগানো হয়েছিল। তার মানে তেনেগাওয়া কাইজির বডিতে থাকা চিপের মাধ্যমে কাইজির হার্টবিট দেখতে পাচ্ছিল। কাইজি যখন স্লেভের কার্ডে চাল দিচ্ছিল তখন টেনশনে কাইজির হার্টবিট বেড়ে গিয়েছিল, যাতে তেনেগাওয়া বুঝে গিয়েছিল কাইজি স্লেভ কার্ডে চাল দিয়েছে। এভাবেই চিটিং করে সে কাইজিকে হারিয়েছে। এটা বুঝতে পেরে কাইজি অনেক কান্নাকাটি করতে শুরু করে, আর একটুর জন্য সে জিততে পারলো না। এখন তাকে সারা জীবন আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে। এরপর কাইজি কয়েক সেকেন্ডের জন্য এখন পর্যন্ত ঘটা সবকিছুর ব্যাপারে একবার চিন্তা করে। এতে তার মাথায় একটা প্ল্যান আসে। বাথরুমে যাওয়ার কথা বলে কাইজি রিঙ্কোর কাছে কিছু ইয়েন ধার চায়। কাইজি বলে সে এবার জিততে পারবে, কারণ সে বুঝে গেছে তেনেগাওয়া চিটিং করছে। কাইজি রিঙ্কোকে তার প্ল্যান বলে। রিঙ্কো বলে সে যদি কাইজিকে এখন ঋণ দেয় তাহলে সে অনেক ঝামেলায় পড়ে যাবে। কাইজি বলে সে নিজেও তো এখানে থাকতে চায় না, তাই এর মাধ্যমে সে নিজেও তার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবে। রিঙ্কো বলে কিন্তু কাইজি হেরে গেলে তাকেও আন্ডারগ্রাউন্ডে কাজ করতে হবে। তখন কাইজি বলে সে এবার জিতবেই। যেহেতু তেনেগাওয়ার সাথে রিঙ্কোর একটা দ্বন্দ্ব আছে, তাই রিঙ্কো অনেক ভেবে ঋণ দিতে রাজি হয়ে যায়। এরপর কাইজি ফিরে এসে তৃতীয়বারের মতো গেম খেলার অফার দেয়। এবার সে রিঙ্কোর দেওয়া 50 মিলিয়ন ইয়েন বাজি ধরে। জিতে গেলে সে 50 মিলিয়নের 10 গুণ অর্থাৎ 500 মিলিয়ন ইয়েন পাবে। এই ব্যাপারটা চেয়ারম্যানের কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, তাই সে কাইজিকে আরেকবার খেলার সুযোগ করে দেয়। তখন কাইজি আয়নার সামনে গিয়ে বলতে থাকে সে একটা ইডিয়েট, লুজার। এই বলে সে আয়নার সাথে নিজের মাথা আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। এরপর কাইজি টেবিলে এসে বসে। চেয়ারম্যান যখন সবার উদ্দেশ্যে কিছু কথা বলছিল সেই সুযোগে কাইজি নিচে থেকে একটা কার্ড তুলে টেবিলে থাকা একটা কার্ডের সাথে এক্সচেঞ্জ করে দেয়, যাতে তেনেগাওয়াকে সে কনফিউজ করতে পারে। কিন্তু তেনেগাওয়া সেটা দেখে ফেলে। এরপর তারা আবারও খেলতে শুরু করে। কিন্তু এবার কাইজির মাথা ফেটে যাওয়ায় তার হার্টবিট আনইউজুয়াল হয়ে গেছে, যার কারণে তেনেগাওয়া এখন আর কাইজির হার্টবিট সঠিকভাবে বুঝতে পারছে না। তার মানে এবার তাদের মধ্যে রিয়েল খেলা হবে। কাইজি চিৎকার করে বলতে শুরু করে সে এতদিন মৃতর মতো বেঁচে ছিল, কিন্তু এবার তার মনে হচ্ছে সে বেঁচে আছে। উত্তেজনার ফলে তার মাথা থেকে রক্ত পড়ে কার্ডগুলোতে লেগে যায়। এরপর কাইজি কার্ডের রক্তগুলো মুছে নেয় আর খেলা শুরু করে দেয়। তাদের মধ্যে একটা ইন্টেন্স সিচুয়েশন তৈরি হয়। কাইজি একটা কার্ডের চাল দেয়। যেহেতু তেনেগাওয়া কাইজির হার্টবিট বুঝতে পারছে না, তাই এবার সে জানে না কাইজি কি কার্ড ফেলেছে। সে অনেকক্ষণ ধরে ভাবতে থাকে এম্পায়ার চাল দিবে নাকি সিটিজেনের চাল দিবে। এবার চেয়ারম্যানও এমন ইন্টারেস্টিং খেলা উপভোগ করতে শুরু করে। অবশেষে তেনেগাওয়া সিটিজেনের কার্ডের চাল দেয়। এতে দুজনের মধ্যে ড্র হয়। কাইজি আবারও একটা কার্ডের চাল দেয়। এবার তেনেগাওয়ার ঘাম ছুটে যায়। সে দেখতে পায় কাইজি যেই কার্ডের চাল দিয়েছে সেই কার্ডের কোণায় রক্ত লাগানো আছে। তার মানে এই কার্ডটা টেবিলের উপরে ছিল, যাতে কাইজির মাথা থেকে রক্ত পড়েছিল। তার জানা মতে সে টেবিলের উপরে সিটিজেন আর স্লেভের কার্ড দেখেছিল। তার মানে এই রক্ত লাগানো কার্ডটা স্লেভ বা সিটিজেন হওয়ার চান্স 50-50। কাইজি তখন টিজ করে বলে এত দেরি করছো কেন? এই জন্যই ওল্ডম্যান তোমাকে বোরিং বলে। তবে চেয়ারম্যান কাইজির খেলা অনেক এনজয় করছে। এরপর অনেক ভেবেচিন্তে তেনেগাওয়া ফাইনালি সিটিজেন কার্ডের চাল দেয়, আর সে ভাবতে থাকে কাইজির কার্ডটা স্লেভ, মানে সে জিতে গেছে। কিন্তু কার্ড শো করার পর দেখা যায় কাইজিও সিটিজেন কার্ড চেলেছে, অর্থাৎ এবারও ড্র হয়েছে।
তেনেগাওয়া ভাবতে থাকে টেবিলে থাকা রক্তের দাগওয়ালা 2টা কার্ডের মধ্যে একটা ছিল সিটিজেন আর এটা ছিল স্লেভ। তার মানে এবারে রক্তের দাগ লাগা কার্ডটা যেহেতু সিটিজেন বের হয়েছে, তাই পরের যে কার্ডে রক্ত লেগে থাকবে সেটা অবশ্যই স্লেভ হবে। কিন্তু কাইজি পরের বার যে কার্ডের চাল দেয় সেটাতে কোনো রক্তের দাগ নেই, অর্থাৎ এটা স্লেভের কার্ড না, এটা একটা সিটিজেন কার্ড। এম্পারর দিয়ে এখন সিটিজেনকে হারানো সম্ভব, তাই তেনেগাওয়া এম্পারর কার্ডের চাল দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু তখনই সে কি মনে করে থেমে যায় আর ভাবতে থাকে রক্তের দাগ হয়তো এই খেলায় কোনো কাজই আসবে না। হয়তো কাইজি রক্তের দাগ ভালোভাবে কার্ডগুলো থেকে মুছেছিল, কিন্তু ভুলবশত একটা কার্ডে রক্ত লেগেছিল। স্লেভের কার্ডে রক্ত নাও থাকতে পারে, তাহলে সে এম্পারর চাল দিলে হেরে যাবে। তখন তেনেগাওয়া ভেবেচিন্তে সিটিজেনের কার্ডের চাল দেয়। কার্ড শো করলে দেখা যায় কাইজিও সিটিজেনের কার্ডের চাল দিয়েছে, তাই ড্র হয়। এরপর কাইজি আবারও চাল দেয়। এবার তেনেগাওয়া দেখতে পায় এই কার্ডের কোনায় রক্তের দাগ লাগানো আছে, মানে এই কার্ডটা হচ্ছে স্লেভ। এটা দেখে তেনেগাওয়া মনে মনে অনেক খুশি হয়ে যায়, সে এখন সিটিজেন চাল দিয়ে জিতে যাবে। কিন্তু কার্ড ফেলার শেষ মুহূর্তে তেনেগাওয়ার মাথায় আবারও চিন্তা আসে যে কাইজি কি এতটাই বোকা যে রক্তের দাগ খেয়াল করবে না। কাইজির কাছে এই গেম জীবন মৃত্যুর ব্যাপার, সে অবশ্যই জানে কার্ডে রক্ত লাগানো আছে, অর্থাৎ কাইজি কোনো ট্রিক্স খাটাচ্ছে। আর খেলা শুরু হওয়ার আগে সে কাইজিকে টেবিলে রাখা একটা কার্ড চেঞ্জ করতে দেখেছিল। তার মানে কাইজি স্লেভ কার্ড সরিয়ে টেবিলে 2টাই সিটিজেন কার্ড রেখেছিল, যাতে রক্তের দাগ লেগেছিল। আর কাইজি শিপের প্রথম গেমে রক পেপার সিজার খেলার সময় ওই একই ট্রিক্স খাটিয়েছিল, যেটা তেনেগাওয়া সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করেছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম এই সিনটা খেয়াল রেখো, যেটা এখন কাজে আসবে। তেনেগাওয়া তখন অনেক চিন্তিত হয়ে ভাবে কাইজি আগের মতোই এবারও রক্তের দাগ লাগিয়ে ধোকা দিতে চাইছে। সে টেবিলের স্লেভ কার্ড পাল্টে সিটিজেন কার্ড রেখেছিল, যাতে রক্তের দাগ লেগেছে। তার মানে এই কার্ডটা একটা সিটিজেন কার্ড। কাইজি অনেক বুদ্ধি লাগালেও সে কাইজির মতো লুজারের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই সে কাইজি সিটিজেন কার্ডকে হারানোর জন্য এম্পারর কার্ডের চাল দেয়। এরপর তেনেগাওয়া জোরে জোরে হাসতে থাকে আর বলে সে জিতে গেছে। তখন কাইজি তার কার্ড শো করে, যেটা ছিল স্লেভ কার্ড। তার মানে কাইজি স্লেভের কাছে তেনেগাওয়ার এম্পারর হেরে গেছে, কাইজি জিতে গেছে। তেনেগাওয়া কিছুতেই বিশ্বাস করতে পারে না এই কার্ডটা স্লেভ কার্ড। সে কাইজিকে বলে সে নিজ চোখে কাইজিকে কার্ড চেঞ্জ করতে দেখেছে। তখন কাইজি রিভিল করে সে তেনেগাওয়াকে কনফিউজ করার জন্য সিটিজেন কার্ড নিয়ে স্লেভের কার্ডের উপরে হাত রেখেছিল, তবে কার্ড চেঞ্জ না করে ফিরিয়ে নিয়েছিল, যাতে তেনেগাওয়া ভাবে সে স্লেভের কার্ড চেঞ্জ করেছে। কাইজি বলে সে জানে তেনেগাওয়া অনেক ইন্টেলিজেন্ট। সে এখন পর্যন্ত যতজনকে দেখেছে তার মধ্যে তেনেগাওয়ার মাইন্ড সবচেয়ে শার্প, আর তেনেগাওয়ার মতো একজন মানুষ অবশ্যই রক্তের দাগ নোটিস করবে। আর যেহেতু সে কাইজিকে রক পেপার সিজার খেলার সময় কার্ড চেঞ্জ করতে দেখেছে, তাই সে অবশ্যই ভাববে কাইজি এখানেও একই ট্রিক্স খাটিয়ে কার্ড চেঞ্জ করেছে। কিন্তু সে কার্ড চেঞ্জ করেনি, যার কারণে বেশি বুদ্ধি খাটাতে গিয়ে তেনেগাওয়া হেরে গেছে। তেনেগাওয়া একজন লুজারের কাছে হেরে গেছে। তেনেগাওয়ার কারণে চেয়ারম্যানের 500 মিলিয়ন ক্ষতি হয়েছে, তাই রেগে গিয়ে চেয়ারম্যান তেনেগাওয়াকে যাবজ্জীবন লেবারের কাজ করার জন্য পাঠিয়ে দেয়। আর উইনার হওয়ার কারণে কাইজিকে 500 মিলিয়ন ইয়েন দেওয়া হয়। পরের সিনে আমরা কাইজি আর রিঙ্কোকে একটা জায়গায় খেতে দেখি। সেখানে কাইজি রিঙ্কোর সাথে টাকা ভাগাভাগি করে নেয়। সে নিজে 200 মিলিয়ন রাখে আর রিঙ্কোকে 300 মিলিয়ন দেয়। এরপর তারা ড্রিঙ্কস করে, আর ড্রিঙ্কস করার পরপরই কাইজি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই রিঙ্কো কাইজির ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, যার কারণে কাইজি ঘুমিয়ে গেছে। কাইজি যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় রিঙ্কো সেখানে নেই। রিঙ্কো সম্পূর্ণ 500 মিলিয়ন নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, মানে রিঙ্কো কাইজিকে ধোকা দিয়েছে। এরপর কাইজি রিঙ্কোর একটা লেটার খুঁজে পায়, যেখানে রিঙ্কো জানায় সে কাইজিকে যে 50 মিলিয়ন ঋণ দিয়েছিল তাতে প্রতি 10 মিনিটে 30% করে সুদ যুক্ত হয়েছে। আর কাইজি 68 মিনিটের জন্য লোন নিয়েছিল, যা সে কাইজির ভাগ থেকে নিয়ে গেছে। এখন কাইজির কাছে শুধুই 4,35,910 ইয়েন আছে। রিঙ্কো বলে সে জানে কাইজি আবার অনেক টাকা জিতে নিতে পারবে, আর সে কাইজির ভাবনার মতো ভালো মানুষ না। এর পরের সিনে আমরা হিডার মেয়েকে দেখতে পাই। কাইজি তার প্রমিস মতো হিডার মেয়েকে তার কাছে থাকা ইয়েনগুলো পাঠিয়ে দেয়। ইয়েন পেয়ে হিডার মেয়ে অনেক খুশি হয়ে যায়। এভাবেই কাইজি তার প্রমিস পূরণ করে। এরপর কাইজি বিলবোর্ডে আবার একটা বাজি ধরার অ্যাড দেখতে পায়। মুভি এখানেই শেষ হয়। তো কাইজি মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এই মুভির আরও একটা পার্ট আছে, তোমরা যদি এই মুভির সেকেন্ড পার্ট কাইজি 2 দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও। সেকেন্ড পার্টের জন্য আমি 1K লাইকের টার্গেট রাখছি। 1K লাইক পূর্ণ হয়ে গেলে আমি দ্রুত সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। সো এক্সপ্লেইন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম আরও এক্সপ্লেইন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।